প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ই স্কুলিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভয়েস সেন্সের কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করব। প্রথমে আমরা সিলেট বোর্ড 17 এটা আলোচনা করব। আপনারা সিলেট বোর্ড 17 তো দেখবেন একটা ভয়েস সেন্স আছে, সেটা সম্ভবত বি নাম্বারে। তো আমরা আরেকটা অতিরিক্ত কোশ্চেনও প্র্যাকটিস করব, ভয়েস চেঞ্জ করব। তো যাই হোক, আপনারা সিলেট বোর্ড 17 এটার সামনে নিয়ে যদি বসেন, বই খাতা নিয়ে যদি বসেন, তাহলে সবচেয়ে সুবিধা হয়। আরেকটা কথা বলতে চাই যে আপনারা যদি আমি ভয়েস সেন্সের ইতিপূর্বে প্রথমে একটা ভিডিও দিয়েছি, তারপরে সম্ভবত আরেকটা, অর্থাৎ ভয়েস সেন্সের আরও 2টা ভিডিও আছে। ওইখানে আমি ভয়েস সেন্সের যাবতীয় রুলসগুলো আলোচনা করেছি। তো আপনারা ওই ভিডিওগুলো যদি আগে একটু দেখেন, যে প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটা যদি একটু ভালো করে দেখেন, ওইখানে রুলস এবং নিয়মকানুন বিস্তারিত বলা আছে। আমি অত্যন্ত সহজভাবে ওইখানে আলোচনা করেছি। আসলে অত কঠিন কিছু না, অনেকগুলো রুলস শিখতে হবে না, মাত্র একটা রুলস দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যায়। তারপরেও কয়েকটা ইম্পর্টেন্ট রুলস ওইখানে আলোচনা করছি, কিন্তু মূলত এই সবগুলো মিলে একটা রুলস। আপনারা ওই ভিডিওগুলো আমি রিকোয়েস্ট করব দেখে তারপরে এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা ভালো বুঝবেন। আপনারা ডান দিকে উপরে আই বাটনে দেখেন একটা লিঙ্ক আসতেছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। কেমন? ওই ভিডিওগুলো আগে, রুলসের ভিডিওগুলো, বেসিক নিয়মগুলো আগে শিখে তারপরে মডেল কোশ্চেন প্র্যাকটিসের ভিডিওটা দেখবেন, তাহলে ভালো বুঝবেন আশা করি। আমরা 8, 9, 10 ইন্টারমিডিয়েটের ভয়েস চেঞ্জের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। সবগুলো মূলত একটা রুলসেই চলে। চলুন আলোচনা করা যাক সিলেট বোর্ড 17। আপনারা বই খাতা নিয়ে যদি সামনে বসেন তাহলে সুবিধা হবে। দেখেন এখানে লেখা আছে যে উই শুড রিড বুকস টু গেইন নলেজ। এখন আমরা জানি এই বাক্যটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ কীভাবে চিনতে হয়, প্যাসিভ কীভাবে চিনতে হয়, আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নেন। তো এই বাক্যটা অ্যাক্টিভ। অ্যাক্টিভে আমাদের 3টা জিনিস প্রয়োজন, আর প্যাসিভে আমাদেরকে 5টা জিনিস প্রয়োজন হবে। কেমন? অ্যাক্টিভে আমাদের সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট প্রয়োজন। তো আমরা উই হচ্ছে সাবজেক্ট, শুড রিড কোনো অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্ব থাকলে দুটারে মিলে একটা ভার্ব ধরতে হবে। তো শুড রিড হচ্ছে ভার্ব, আর বুকস হচ্ছে অবজেক্ট। কিভাবে বুঝলাম এটা যে অবজেক্ট? আমি যদি প্রশ্ন করি যে কি পড়ি, কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অথবা হোয়াট হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে অবজেক্ট। তো রিড মানে পড়া, ভার্বকে প্রশ্ন করতে হবে। তো কি পড়ি, উত্তর আসবে বুকস। কাকে পড়ি, এটার তেমন উত্তর নাই। তো দেখা যাচ্ছে যে উই শুড রিড বুকস, উই হচ্ছে সাবজেক্ট, শুড রিড হচ্ছে ভার্ব, বুকস হচ্ছে অবজেক্ট। আমাদেরকে প্রথমে 3টা জিনিস পেসিভ করার জন্য, একটা বাক্যকে আমরা পেসিভ করব, সেক্ষেত্রে আমাদেরকে 3টা জিনিস খুঁজে বের করতে হবে। 3টা জিনিস খুঁজে বের করার পর, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে বের করার পর, যদি বাক্যে অতিরিক্ত কোনো কথা আরও থাকে, সেটা রেখে রাখতে হবে যেখানে আছে সেখানেই। মূল 3টা জিনিস দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা কি করলাম, এই বাক্যটার মধ্যে টু গেইন নলেজ, এটা অতিরিক্ত কথা, এটা আলাদা করলাম। কেমন? তো উই শুড রিড বুকস, এটা আমরা আলাদা করলাম। মূল জিনিসটা, যেই 3টা জিনিস লাগবে, এটা আলাদা করলাম, উই শুড রিড বুকস। আর টু গেইন নলেজ এটা আমরা লিখলাম না। তাহলে আমরা এইটা দিয়ে ভয়েস চেঞ্জ করবো, অর্থাৎ উই শুড রিড বুকস। তো এটা পেসিভ করলে কি হয়, অবজেক্ট হবে সাবজেক্ট, সবসময় একই নিয়ম, সাবজেক্ট অবজেক্ট হয়। তো অবজেক্ট কি, বুকস, এটা সাবজেক্ট করলেও বুকসই থাকে। কেমন? তো শুড যদি থাকে, নিয়ম হচ্ছে পেসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে পেসিভ করলে সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের বিষয়টা, আর বাকি সব কিছু এক। বি3, বাই, অবজেক্ট, সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, সব এক। এখানে অক্সিলারি ভার্বে একটা থাকলে 2টা দিতে হবে, আর একটাও না থাকলে একটা দিতে হবে, 2টা থাকলে 3টা দিতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে পেসিভ করলে একটা করে অক্সিলারি ভার্ব বাড়বে। এজন্য শুড ছিল, অতিরিক্ত অক্সিলারি ভার্ব যদি আমরা দিতে যাই তখন সবসময় বি ব্যবহার করব। কেমন? তো শুড থাকলে এটার সাথে বি ব্যবহার করতে হবে, শুড বি। যে কোনো সময় যখন একটা অক্সিলারি ভার্ব থাকবে, তখন দ্বিতীয় আরেকটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব দেওয়ার সময় বি ব্যবহার করব। 2টা থাকলে তৃতীয় যে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, তাও বি ব্যবহার করব। তো বুকস শুড বি রিড, অর্থাৎ বুকস লিখবো, অবজেক্ট আর সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব একটা বাড়াইয়ে দিতে হবে, আছে শুড, দিলাম বি অতিরিক্ত, তারপরে লিখতে হবে বি3। তো রিডের বি3 রিড, রিড রেড, রেড উচ্চারণটা মূলত বি3টা রেড, কিন্তু বানান এক। তো বুকস শুড বি রেড, সবসময় অক্সিলারি অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব বি3, তারপরে বাই লিখতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট, উই এর অবজেক্ট আমরা জানি কি, আস। কেমন? এখন প্রশ্ন হতে পারে বুকসের সাবজেক্ট একই রইল, উই থেকে আস হয়ে গেল কেন?
হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমরা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেসের একটা চার্ট দিচ্ছি, আপনারা ওইটা দেখে নিতে পারেন, প্রথম ভিডিওগুলো দেখলে পাবেন, ওইখানে বুঝতে পারবেন, এটার উত্তর পেয়ে যাবেন। তো বুকস শুড বি রিড বাই আস, এই যে নিয়ম বললাম, অবজেক্টটা সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব অতিরিক্ত একটা করে বাড়বে পেসিভের সময়, এই কথাটা মাথায় রাখবেন। সাধারণত বই পুস্তকে এটা লেখা থাকে না, অক্সিলারি ভার্ব একটা করে বাড়বে, এটা ছাড়া পেসিভে আর কোনো কাজ নাই, শুধু বাইটা অতিরিক্ত লিখতে হয়। আপনারা লক্ষ্য করে দেখুন, অবজেক্টটা সাবজেক্ট করলাম বুকস, শুড লিখলাম, যেটা ছিল সেটাই লিখছি, অতিরিক্ত লিখছি বি, রিডের B3 লিখলাম রিড, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্ট হলো অবজেক্ট, ব্যাস ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এখন কি করব? এখন ভয়েস চেঞ্জও করে ফেললাম, তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেছে। আমাদেরকে তিনটা জিনিস খুঁজে বের করতে হবে, সব সময় বাক্যে মনে রাখবেন, JSC, SSC, ইন্টারমিডিয়েট, এই সমস্ত, কেমন, এই সমস্ত প্রত্যেকটা, যেমন এটা কিন্তু এসএসসির বোর্ড কোশ্চেন, ঠিক আছে, আমরা সবগুলো আলোচনা করব। মূলত এসএসসি বোর্ড কোশ্চেনগুলো পারলে এগুলা JSC এবং ইন্টারমিডিয়েট একই ধাঁচের, একই রকম প্রশ্ন, কোনো পার্থক্য নাই, ঠিক আছে, সব একই রকম। এই জন্য আমি এসএসসিরগুলো বেশি প্র্যাকটিস করি, ইন্টারমিডিয়েটেরগুলোও কিন্তু আমি আপলোড করতেছি ধীরে ধীরে, JSCরও আপলোড করব। তো একই ক্যাটাগরির একই রুলস, আপনারা একটা পারলে আরেকটা পারবেন। তো এখন কথা হচ্ছে যে মূল তিনটা জিনিস আমাকে খুঁজে বের করতে হবে বাক্য থেকে। বাক্যের মধ্যে সবসময় অতিরিক্ত ইনফরমেশন থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও বাক্যের শেষের দিকে বা সামনে শুরুতে অতিরিক্ত কথা থাকবে, এগুলো আলাদা করে রাইখা মূল তিনটা জিনিস দিয়ে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে যেই জিনিসটা আলাদা করলাম এটা সবার শেষে লিখে দিতে হবে। যেমন মূল ভয়েস চেঞ্জ হচ্ছে নিচের, তারপরের লাইনটা লক্ষ্য করুন, 4 নম্বর লাইনটা, বুকস, সবুজ কালি দিয়ে যে পুরোটা লাইন লেখা, বুকস শুড বি রিড বাই আস, বুকস শুড বি রেড বাই আস, এটা হচ্ছে মূল ভয়েস চেঞ্জ। এবার যে অতিরিক্ত কথা যেটা বাদ দিয়ে রাখলাম, আমরা প্রথমে অ্যাড করি নাই, সেটা লিখে দিব, টু গেইন নলেজ, ব্যাস ভয়েস চেঞ্জ হয়ে গেল। মূল জিনিস দিয়ে ভয়েস চেঞ্জ করবো, অতিরিক্ত কথা আলাদা করব, শেষে আবার অতিরিক্ত কথাটা যোগ করে দেব, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে যে গ্রিন কালার দিয়ে যে আমরা লিখলাম লাইনটা, অতিরিক্ত কথাটা শেষে লিখে দিলাম, এভাবে লিখলেও হয়, আপনি সঠিক নাম্বার পেয়ে যাবেন। কিন্তু এই অতিরিক্ত কথাটা, অর্থাৎ যেই অতিরিক্ত কথাটা টু গেইন নলেজ, এটা যদি আমি B3 আর বাই এর মাঝখানে লিখি, তাহলে সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে সুন্দর হয়। অর্থাৎ অর, অথবা বুকস শুড বি রিড টু গেইন নলেজ বাই আস, এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট। এর আগেরটাও দিলে কিন্তু উত্তর হবে, আপনি নাম্বার পেয়ে যাবেন, কিন্তু স্ট্যান্ডার্ড সবচেয়ে সুন্দর হচ্ছে বুকস শুড বি রিড বাই, বুকস শুড বি রেড টু গেইন নলেজ বাই আস। পরেরটা বি নাম্বার দেখুন, বি নাম্বার, বুকস ইন্ট্রোডিউস আস, বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, টু দ্য রিয়েলম অফ নলেজ, রিয়েলম অফ নলেজ, ঠিক আছে, বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয় টু দ্য রিয়েলম অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের যেই সমুদ্র, জ্ঞানের যেই বিশাল ভাণ্ডার, সেটার সাথে আমাদেরকে বই পরিচয় করিয়ে দেয়। এই বাক্যটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, বুক হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে টু দ্য রিয়েলম অফ নলেজ, এইটা হচ্ছে অতিরিক্ত কথা। সুতরাং আমরা আগেরটার মতন ভয়েস চেঞ্জ করব। যারা যারা প্রথম ভয়েস চেঞ্জটা বুঝতে পারছেন, কমেন্ট বক্সে অবশ্যই এই বি নাম্বারেরটা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানান, ঠিক আছে। সি নাম্বার মডেল কোশ্চেনটাতে, সি নাম্বারটাতে আমরা চলে যাই। দেখুন এরপরে সি, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 SSC, আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। তো ইনভাইটেশনটা আমি গ্রহণ করলাম, তো এটাও খুব সহজ, আই হচ্ছে সাবজেক্ট, অ্যাকসেপ্টেড হচ্ছে ভার্ব, আর ইনভাইটেশন হচ্ছে কি, ইনভাইটেশনটা হচ্ছে অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে ইনভাইটেশনটা সাবজেক্ট হিসাবে সামনে নিয়ে আসবো, অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপরে এটা যেহেতু অ্যাকসেপ্টেড, বি টু পাস্ট টেন্স, পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ ওয়্যার, আর প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হবে কি, এম, ইজ, আর। যদি একটাও অক্সিলারি ভার্ব না থাকে, বুঝছেন, এটার মধ্যে একটা অক্সিলারি ভার্ব নাই, তাহলে প্রেজেন্ট টেন্সে প্রথমে দিতে হবে আমি, আর পাস্ট টেন্সে দিতে হবে ওয়াজ ওয়্যার, কেমন। আর যদি একটা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় অক্সিলারি ভার্ব কিন্তু সবসময় বি ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দ্য ইনভাইটেশন, যেহেতু পাস্ট টেন্স আমি ওয়াজ লিখবো, কারণ ইনভাইটেশনটা সিঙ্গুলার, অক্সিলারি ভার্ব একটা কিন্তু অতিরিক্ত লিখতেই হবে। প্রশ্নের মধ্যে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন কোনো অক্সিলারি ভার্ব ছিল না, আমাকে উত্তরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। দ্য ইনভাইটেশন ওয়াজ আমি লিখলাম, আপনারা লক্ষ্য করুন, দ্য ইনভাইটেশন উত্তরটা লক্ষ্য করুন, ইনভাইটেশন ওয়াজ, এবার B3 লিখতে হবে, অ্যাকসেপ্টেডের এটা B2 আছে, এবার B3ও এক, অ্যাকসেপ্টেড বাই, তারপর বাই লিখতে হবে সবসময়, B3 পর বাই, তারপর হচ্ছে মি, ব্যাস তিনটা জিনিস থাকলে তো সহজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে সহজেই ভয়েস চেঞ্জ করা যায়। মনে রাখবেন, ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটে আমি যার অক্সিলারি ভার্ব লিখতে হবে, আর পাস্ট টেন্স ইনডিফিনিট টেন্সে ওয়াজ আর অক্সিলারি ভার্ব লিখতে হবে, কারণ ইনডিফিনিট টেন্সগুলোতে সাধারণত অক্সিলারি ভার্ব থাকে না, একটাও থাকে না, তখন পেসিফিক করার সময় অতিরিক্ত অক্সিলারি ভার্ব লিখতে হয়। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে অ্যাকসেপ্টেড, এই ভার্বটা আমি সি নাম্বার প্রশ্নে বলতেছি যে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, এই বাক্যের মধ্যে অ্যাকসেপ্টেডটা B2 বলতেছি,
আর দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি, এই বাক্যটার মধ্যে বি থ্রি বলতেছি, তাহলে দুটোটাই তো ইডি যুক্ত, দুটোটা বি থ্রি, একটা বি থ্রি আর একটা বি টু কেমনে হলো? আসলে এটা বোঝা খুবই সহজ। সেটা হচ্ছে কোনো ভার্বের বি থ্রি আর বি টু যদি একরকম হয় তাহলে আমি সহজে বুঝবো কীভাবে যে এটা বি টু নাকি বি থ্রি। সহজ কথা, সমাধান হচ্ছে সাবজেক্টের পরে, সাবজেক্ট প্রথমে থাকবে, 2 নাম্বার শব্দটা যদি লেখা থাকে ভার্ব, তাহলে যদি সেটা বি টু বা বি থ্রি একই রকম হোক না কেন, সাবজেক্টের পরে যদি লেখা থাকে এবং এটা যদি ইডি যুক্ত ভার্ব হয় অথবা বি টু বা বি থ্রি যে কোনো একটার মতনই হয়, সাবজেক্টের পরে লেখা থাকলে এটা অবশ্যই বি টু। আর সাবজেক্টের পর না লিখে যদি আরও পরে লেখা থাকে, যেমন দ্য ইনভাইটেশন হচ্ছে পেসিভ করলে দ্য ইনভাইটেশন হচ্ছে সাবজেক্ট, এটার পরে কিন্তু ওয়াজের জায়গায় যদি অ্যাকসেপ্টেড লেখা থাকতো তাহলে আমি ভাবতাম যে অ্যাকসেপ্টেডটা বি টু, কিন্তু যেহেতু সাবজেক্টের পর লেখা নাই, আরেকটু পরে লেখা আছে, তখন এটা বি থ্রি। আমি বুঝাইতে পারছি সাবজেক্টের পরে যে এই ভার্বটা থাকবে, যে এটা যদি বি টু আর বি থ্রি একই রকম হয় তাহলে এটা অবশ্যই বি টু। আর সাবজেক্টের পর ছাড়া আরেকটু পরে বা অন্য কোনো জায়গায় যদি থাকে বি টু বি থ্রি দেখতে একরকম হয় তাহলে এটা অবশ্যই বি থ্রি, মনে রাখবেন। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সি নাম্বারে 3টা আছে, এটা সমাধান করা খুবই সহজ। বি নাম্বার মডেল কোশ্চেন চলে যাই। পিপল হেইট আ করাপ্টেড ম্যান, পিপল হেইট আ করাপ্টেড ম্যান, এই বাক্যটা আপনারা লক্ষ্য করুন, এটা হেইটটা কিন্তু ভার্বের বি ওয়ানে আছে, আর পিপল হচ্ছে সাবজেক্ট, আ করাপ্টেড ম্যান বি নাম্বারটা লক্ষ্য করুন, পিপল হেইট আ করাপ্টেড ম্যান, এটা হচ্ছে যশোর বোর্ড 2017। তো পিপল সাবজেক্ট, হেইট হচ্ছে ভার্ব, এটা বি ওয়ান, তো আ করাপ্টেড ম্যান এটা হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে হেডটা কিন্তু বি ওয়ান মানে প্রেজেন্ট টেন্স, তো এটার মধ্যে কিন্তু একটা অক্সিলারি ভার্ব নাই, তাহলে পেসিভে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। পেসিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হলে, অর্থাৎ বি ওয়ান হলে, বি ওয়ান মানেই তো প্রেজেন্ট টেন্স, যদি বি ওয়ান হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এম ইজ আর। যদি একটা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ব্যবহার করতে হবে কি এম ইজ আর। আর যদি একটা অক্সিলারি ভার্ব না থাকে, যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ বি টু হয়, তখন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে কি ওয়াজ ওয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পিপল হেইট আ কারাপ্টেড পারসন বা ম্যান, এই বাক্যটার মধ্যে আ কারাপ্টেড ম্যান ভার্বের পর একটা হচ্ছে অবজেক্ট, তো এ কারাপ্টেড ম্যান এটা যে অবজেক্ট, এটাকে কী করবো সাবজেক্ট করবো। তো সাবজেক্ট করলে সামনে লিখে দিলে সাবজেক্ট হয়ে যাবে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে অ্যামিজার লিখতে হবে, তাহলে এ ম্যান একজন মানুষ বলতেছে, তো সুতরাং এটার পর ইজ হয়, তাহলে হেইট এটা বি টু হচ্ছে হেইটেড, কেমন, বি থ্রি হচ্ছে হেইটেড। আ কারাপ্টেড ম্যান ইজ হেইটেড বাই পিপল, কেমন, বাই লিখতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে। চলুন তারপরে মডেল কোশ্চেনটা প্র্যাকটিস করা যায়। তারপর হচ্ছে চিটাগং বোর্ড 2017, এটার মধ্যে দেখুন একটা প্রশ্ন আছে বি নাম্বারে, ডু ইউ নো ইট। তো এই যে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারগেটিভ বাক্যগুলো থাকে, এটা কিন্তু সমাধান করা এত সহজ যে আসলে আপনাদের প্রশ্ন থাকলে যদি না বুঝেন তাহলে বিস্তারিত কমেন্ট করেন, কেমন, আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যে কী বিষয়, একটু ডিটেলসে কমেন্ট করেন যে আসলে কী বলতে চাচ্ছেন আপনি, কোথায় কোন প্রবলেম, আপনি মনের কথাটা খুলে বলেন আমার কমেন্ট সেকশনে, আমি ওইভাবে করে আপনার জন্য শুধুমাত্র চেষ্টা করবো ভিডিও আপলোড করার। তবে অবশ্যই আসলে প্রকৃতপক্ষে অনেকে রিকোয়েস্ট করেন, সবসময় হয়তো সাথে সাথে রিকোয়েস্টটা রাখা সম্ভব হয় না, তবে আমি গুরুত্ব দিই হচ্ছে সবচেয়ে বেশি যেই ভিডিওটাতে কমেন্ট পড়ে একই টপিক, ধরুন একটা বিষয় নিয়ে বেশি মানুষ রিকোয়েস্ট করলো, তখন ওইটাতে আপলোড করার চেষ্টা করি ভিডিওগুলো, কেমন। আচ্ছা, তো আপনারা কমেন্ট করেন যে কোনো প্রশ্ন থাকলে। ডু ইউ নো ইট, এটা একটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারগেটিভ বাক্য, তো যদি ইন্টারগেটিভ থাকে এটাকে আমরা সহজে অ্যাসার্টিভ করবো, অর্থাৎ দেখুন ইউ নো ইট এটা হচ্ছে মূল বাক্য, এটা সামনে ডু যোগ করছে প্রশ্ন করার জন্য, তুমি কি এটা জানো বা চিনো, তো আমরা ডুটা বাদ দিয়ে দিলাম, কেমন। আপনারা 2 নম্বর বাক্যটা লক্ষ্য করুন, ইউ নো ইট গ্রিন কালারে লেখা, তো এটা আমরা প্রথমে ইন্টারগেটিভটা অ্যাসার্টিভ করলাম, ইউ নো ইট, অতিরিক্ত যে কথাটা এটা বাদ দিলাম ডু। তাহলে আমার দরকার হচ্ছে ইউ সাবজেক্ট, নো ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, আমার তো 3টা জিনিস দরকার, ডু এর তো দরকার নেই, ব্যাস। এখন এটা রিপ্লেসিভ করবো, ইট লিখবো সামনে, অবজেক্টটা সাবজেক্ট করলাম। এবার আমরা জানি যে অক্সিলারি ভার্বটা না থাকলে ইজ লিখতে হয়, এমিদার যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, নোটা বি ওয়ান, তো ইট ইজ, তারপরে নো এর বি থ্রি কি নোন, এখন বি থ্রি পরে সবসময় বাই লিখি, কিন্তু নোর সাথে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ নোয়ের সাথে বাই হয় না, তো নোয়ের সাথে সবসময় টু হয়, যে জায়গায় বাই লিখতাম এই জায়গায় টু লিখবো, বাই কিন্তু একটা প্রিপোজিশন, সে জায়গায় নোয়ের সাথে টু লিখতে হয়। তো ইট ইজ নোন বাই, ইউ এর অবজেক্ট কি ইউ, এটা লেখার কথা, কিন্তু আমরা নোয়ের সাথে নো আছে এই জন্য লিখবো কি ইট ইজ নোন টু ইউ, কেমন। এখন ভয়েস চেঞ্জ করে ফেললাম, মূল কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদেরকে আলাদা করতে হবে অন্যান্য ঝামেলাগুলো থেকে, ঠিক আছে, আগাছা আলাদা করতে হবে, ব্যাস পেসিভ করে দিলাম। এখন লক্ষ্য করুন আপনারা এই বাক্যটা 3 নম্বর বাক্যটা, ইট ইজ নোন টু ইউ, কেমন, তো চেঞ্জ করে দিলাম। এখন এটা প্রশ্নটা কিন্তু ইন্টারগেটিভে ছিল, অর্থাৎ প্রশ্নটা একটা প্রশ্নবোধক বাক্যের মধ্যে ছিল ইন্টারগেটিভ সেন্টেন্সে, তো এটারও কিন্তু আমাদেরকে ইন্টারগেটিভ করতে হবে। তো ইন্টারগেটিভ কীভাবে করব, সহজ কথা হচ্ছে যে অক্সিলারি ভার্ব যেটা আছে যে ইজ, এটাকে যদি সামনে লিখে দিই তখন কিন্তু এটা ইন্টারগেটিভ হয়ে যাবে। মনে রাখবেন ভয়েস চেঞ্জে যেই পেসিভ হবে যেই বাক্যটা, এই বাক্যটাকে যদি ইন্টারগেটিভ করতে চাই তাহলে অক্সিলারি ভার্বটা সামনে লিখতে হবে।
লিখে দিলেই আর বাদ বাকি সব লিখে দিলেই ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে সমাধান হয়ে গেল। আর ডুটা কোথায় গেল? ডুটা আর বসবে না, কারণ ডুটা তো অতিরিক্ত ছিল বাক্যের মধ্যে। কেমন? প্রশ্ন করার জন্য অতিরিক্ত দিছি। কেমন? যেমন আই গো টু স্কুল, এটা যদি প্রশ্ন করি ডু আই গো টু স্কুল, তাহলে ডুটা একেবারে অতিরিক্ত লাগাইছি, বাক্যের মধ্যে প্রয়োজন ছিল না এটা প্রশ্ন করার জন্য। এই জন্য আমরা কি করলাম? ডুটা বাদ দিয়ে দিলাম। কেমন? তাইলে অক্সিলারি ভার্বটা সামনে লিখলে ইন্টারগেটিভ হয়ে যায়। প্রশ্নটাও ছিল ইন্টারগেটিভ, উত্তর ভয়েস টেন্সে, সেটা হচ্ছে কি ইন্টারগেটিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যে নাম্বারটা লক্ষ্য করুন, যে নাম্বার হচ্ছে কুমিল্লা বোর্ড 2016, যে নাম্বার লেখা আছে অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট হিম ভেরি মাচ। সকল ছাত্রছাত্রী তাকে খুবই শ্রদ্ধা করে, সম্মান করে। এই বাক্যটার মধ্যে লেখা করুন, লক্ষ্য করুন আপনারা ভালো করে, যে অল দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, রেসপেক্ট হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর ভেরি মাচ এটা তো অবশ্যই এক্সটেনশন বা অতিরিক্ত কথা বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এনিওয়ে, যাই হোক, আমার তিনটা জিনিস প্রয়োজন, তিনটা জিনিস পেয়ে গেলাম। অল দ্য স্টুডেন্টস সাবজেক্ট, রেসপেক্ট ভার্ব, হিম অবজেক্ট। তাহলে হিমটারে সাবজেক্ট করলাম হি। এবার ভার্ব লিখবো ইজ, অক্সিলারি ভার্ব লিখতে হবে একটা বেশি, রেসপেক্টটা B1 আছে, ইজ। B3 হচ্ছে কী লিখবো? B3 হচ্ছে রেসপেক্টেড। কেমন? B3 হি ইজ রেসপেক্টেড। এখন হি ইজ রেসপেক্টেড তো আমরা লিখলাম, তারপর কি লিখতে হবে? বাই লিখতে হবে। B3 পরে সবসময় বাই বসে, তারপর সাবজেক্ট অবজেক্ট অল দ্য স্টুডেন্টস, ব্যাস হয়ে গেল। হি ইজ রেসপেক্টেড বাই অল দ্য স্টুডেন্টস। এখন আমি কি করব? ওই যে অতিরিক্ত কথাটা বাদ দিয়ে দিচ্ছি, সেটা পেছনে অ্যাড করে দেবো। অর্থাৎ হি ইজ রেসপেক্টেড, কালো কালির লেখাটা দেখুন, যে নাম্বারে 3 নাম্বার লাইনটা, যে এর 3, হি ইজ রেসপেক্টেড বাই অল দ্য স্টুডেন্টস ভেরি মাচ। তাইলে ভেরি মাচ এটা পেছনে অ্যাড করে দিলে হয়ে গেল। কিন্তু আসলে কথা হচ্ছে প্রত্যেকটা বাক্যের তো একটা স্ট্যান্ডার্ড সৌন্দর্য আছে, তো আমরা এটা B3 পরে লিখতে পারি। কেমন? হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ, কেমন, বাই অল দ্য স্টুডেন্টস, এটা লিখলে হবে। অথবা আমরা জানি যে ভেরিটা বা ভেরি মাচ এই কথাগুলো, শি ইজ ভেরি মাচ বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল, তাহলে অ্যাডজেক্টিভের আগে বসে। কেমন? ভেরি বা ভেরি মাচ এই কথাগুলো তো আমরা জানি B3 সমান অ্যাডজেক্টিভ। তো অর লিখে দেখেন সবার শেষে একটা বাক্য লেখা আছে, হি ইজ ভেরি মাচ রেসপেক্টেড বাই অল। এখানে আমরা B3 আর অক্সিলারি ভার্বের মাঝখানে এটা ঢুকাই দিছি, অর্থাৎ ভেরি মাচ এই কথাটা কেন লিখে দিলাম? কারণ আমরা জানি যে B3 আগে এই ভেরি বা অ্যাডভার্বটা ভেরি মাচ এগুলো বসানো যায়, কারণ B3 মানে অ্যাডজেক্টিভ, আমরা এর আগে পড়ছি, আর অ্যাডজেক্টিভের সামনে ভেরিটা বসে। তো এই জন্য আমরা B3 আগে যদি লিখি, এটা সবচেয়ে সুন্দর ম্যাচ করে। অর্থাৎ এখানে 3টা সমাধান আছে, আপনি ভেরি মাচ শেষে লিখলেও পারেন, B3 পরে লিখলেও পারেন, কিন্তু ভেরিটা সবসময় B3 আগেই সবচেয়ে স্ট্যান্ডার্ড, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে সবচেয়ে সুন্দর হয়। আর B3 মানেই অ্যাডজেক্টিভ, কারণ আমরা সাফিক্স ফিক্সে বলছি যে B3 মানেই অ্যাডজেক্টিভের লাইক কাজ করে। কেমন? এনিওয়ে, আমরা আজকে কয়েকটা মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা আগের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন, দেখার চেষ্টা করুন। আমরা ইনশাল্লাহ আরও ভয়েস চেঞ্জের মডেল কোয়েশ্চেন নিয়ে আসবো ধীরে ধীরে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ ই স্কুলিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক